এলপিজি করলে অবশ্যই গাড়ির জন্য ভালো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার অকটেনের সিমিলার, পাশাপাশি যেহেতু এটাও লিকুইড ফর্মে থাকে এটাও লিকুইড ফর্মে থাকে, তার মানে আপনার এলপিজি করলে আপনার গাড়ি লাইক অকটেনের মতো থাকবে, আর এলপিজি করলে এক্সট্রা কোনো মেনটেনেন্স আলাদা নাই। দেখেন আমি বলবো যে সবার জন্য এলপিজি করা বেটার, কিন্তু যারা রেন্টে চালায়, যেহেতু এলপিজির দাম আর সিএনজির দামে একটু কম বেশি তফাৎ আছেই, তো যারা রেন্টে চালায় তারা সর্বোচ্চ সুবিধাটা নেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা সিএনজি করে। জলিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাজ ভাই, অনেকদিন পরে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পরে আবার চলে আসলাম পাটোয়ারি মোটরসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে আছে বড় বড় এলপিজি কিং জলিল ভাই। এটা শুধু আমি বলি না, এটা আপনার দর্শকদের উপাধি আপনাকে, যে এলপিজি কিং জলিল ভাই। ভাইয়া, আমরা তো এলপিজি নিয়ে কাজ করি পাটোয়ারি মোটরসে প্রায় অনেক দিন ধরে, প্রায় দুই আড়াই বছর হয়। আমি আপনি একসাথে আছি কত, প্রায় 2 বছর, 2 বছরের বেশি হয়ে গেছে। 2 বছর ধরে আছি আমরা একসাথে। দর্শকদের অনেকে প্রশ্ন থাকে, দর্শকরা এলপিজি করে তেলের মতো কি মাইলেজ পাবে, নাকি এলপিজি একটু কম বেশি হবে? আপনি এলপিজি বলেন আর সিএনজি বলেন, আপনি অকটেনের সাথে কম্পেয়ার যদি করেন তাহলে আধা কিলো মাইনাস করে হিসাবটা ধরতে হয়। ফর এক্সাম্পল ধরেন ঢাকার ভেতরে একটা এক্সিও বা একটা প্রিমিও বা এলিয়ন গাড়ি 6 কিলো চলে পার লিটার অকটেনে, সেটা আপনার এলপিজিতে 5.5 কিলো চলবে। 5.5 কিলো, আধা কিলো আসলে অনেক সময় দেখা যায় সেম টু সেম যায়, কিন্তু তারপরেও আমরা একটু মাইনাস করে ধরি। জি, এলপিজি করলে গাড়ির জন্য ভালো নাকি খারাপ? এলপিজি করলে অবশ্যই গাড়ির জন্য ভালো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার অকটেনের সিমিলার, পাশাপাশি যেহেতু এটাও লিকুইড ফর্মে থাকে এটাও লিকুইড ফর্মে থাকে, তার মানে আপনার এলপিজি করলে আপনার গাড়ি লাইক অকটেনের মতো থাকবে, আর এলপিজি করলে এক্সট্রা কোনো মেনটেনেন্স আলাদা নাই। আপনি অকটেনের গাড়ির যে মেনটেনেন্স করেন এলপিজির গাড়িতেও সেম মেনটেনেন্স করছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি সিএনজি করলেন, সিএনজিটা হচ্ছে বার্নিং ফুয়েল, কম্প্রেসড গ্যাস, এটা অধিক প্রেসারে, এটা কিন্তু চোখে দেখা যায় না, অনেক ফোর্স তার, তো এইটা হচ্ছে ইঞ্জিনটাকে শুষ্ক করে রাখে, সেক্ষেত্রে ইঞ্জিনের লংজিবিলিটিটা আস্তে আস্তে এটা কমে যায়। কাদের জন্য এলপিজি করা বেটার মনে হয় আপনাকে? দেখেন আমি বলবো যে সবার জন্য এলপিজি করা বেটার, কিন্তু যারা রেন্টে চালায়, যেহেতু এলপিজির দাম আর সিএনজির দামে একটু কম বেশি তফাৎ আছেই, তো যারা রেন্টে চালায় তারা সর্বোচ্চ সুবিধাটা নেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা সিএনজি করে। কিন্তু দেখেন পক্ষান্তরে একটা গাড়ি, ফর এক্সাম্পল একটা গাড়ি সে ভাড়া নিয়ে ঢাকার বাইরে গেল, সে যাওয়ার সময় কিন্তু সিএনজিতে যাচ্ছে, আসার সময় কিন্তু গ্যাসটা সিএনজি গ্যাসটা পাচ্ছে না, আলটিমেটলি সে কিন্তু আবার ব্যাক করতেছে কিসে, অকটেনে। তার মানে আপনার সেই খরচটা, মানে যেটা বাঁচাতে চেয়েছিল সেটা কিন্তু বাঁচলো না। কিন্তু সে যদি এলপিজি করে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, দ্যাটস ওকে, মানে সব জায়গায় পাচ্ছেন আপনি। আচ্ছা, এলপিজি করার ক্ষেত্রে প্রথমে ওয়ার্কশপ সম্পর্কে দর্শকদের কেমন ধারণা রাখতে হবে? আপনি সেখানেই গাড়িটা কাজ করবেন যেখানে পূর্ণাঙ্গ সেটআপ আছে, দক্ষ টেকনিশিয়ান আছে। কারো কথা বা কারো কিছু প্রলোভনে, ডিসকাউন্টে সেখানে আপনি যাবেন না। কারণ কি, আপনার গাড়ির একটা প্রবলেম হতেই পারে, সেই প্রবলেমটা ওভারকাম করে আপনার গাড়িটা সুন্দরভাবে সেট করে দেওয়াটাই একটা আদর্শ ওয়ার্কশপ মালিক বা যারা দায়িত্ব থাকে তাদের দায়িত্ব। কিন্তু আপনি যখন ছোটোখাটো একটা ওয়ার্কশপে যাবেন তখন কি হবে, আপনি একটা কাজ করতে গিয়ে ওয়ারিংয়ে প্রবলেম বাইর হলো বা অন্য কোথাও প্রবলেম, সেটা তো সে পারবে না। তো ভালো মানের একটা স্ক্যানার লাগে, তো ভালো মানের স্ক্যানার কয়জনের আছে? এইটাও না, একটা গাড়ির পূর্ণাঙ্গ সেটআপ, একটা ওয়ার্কশপ, একটা ওয়ার্কশপ, আদর্শ ওয়ার্কশপে যা যা থাকে এগুলো থাকতে হয়, না হলে মানে তাকে আমরা ওয়ার্কশপ বলি না। আপনি 2 টাকা কম বা বেশি, কিন্তু ভালো জায়গায় কাজ করলে আপনার গাড়ির কাজ অবশ্যই ভালো হবে। হ্যাঁ,
আমার ওয়ার্কশপ যদি ভালো হয় তাহলে আমার কাছে আসবেন। আমারটা যদি ভিজিট করার পরে মনে হলো যে না আমারটা থার্ড ক্লাস, নো, আমার কাছে আসবেন কেন আপনি? মানে আমার কথাগুলো কিন্তু এরকমই। কারণ অ্যাজ এ আমি কথা বলি কিভাবে জানেন রাজ? আমি কথা বলি একজন কাস্টমার হিসাবে। আমি নিজেকে একজন গাড়ির অনার মনে করি, যে আমার গাড়ি থাকলে আমি কোথায় কাজ করতাম। আমি ঠিক এইভাবেই চিন্তাটা করি। আমি অ্যাজ এ বিজনেসম্যান বলেন, ওয়ার্কশপ মালিক বলেন, মানে এই হিসাবে কথা বলি না। তো অনেকে আছে অনেক প্রলোভন দেখায়, ডিসকাউন্ট দেয়, এ আছে সে আছে, যাওয়ার পরে কিছু নাই। আর সব থেকে বড় বিষয় আফটার সেল সার্ভিস। আপনি তার কাছে গিয়ে কত দ্রুত সেল সার্ভিসটা পাচ্ছেন, সে আপনাকে রিপ্লেস করছে কিনা, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু শুধু এলপিজি না, আপনি একটা মোবাইল কেনেন, এই মোবাইল কেনার পরেও আপনি সার্ভিস পাচ্ছেন কিনা। মানে ইলেকট্রনিক্স পার্টস বা ইকুইপমেন্ট কেনার পরে আপনি যদি সেই প্রোডাক্টের সার্ভিস না পান, তাহলে আপনার কাছে খুবই যন্ত্রণা বা বিরক্তি মনে হবে। সেখানে আপনার যাওয়ারই দরকার নাই, বা সেখানে যায়ও না। তো গাড়ি হচ্ছে মানুষের শখের জিনিস। এটা আপনি যদি ভুল করে ফেলেন তাহলে, কারণ বারবার তো আপনি এলপিজি সিএনজি করবেন না, একবারই করবেন, তো এইটা তো আপনার যন্ত্রণা টেনে নিয়ে বেড়াতে হবে। অতএব ভালো প্রোডাক্ট দেখে, ভালো ওয়ার্কশপ দেখে কাজ করতে হবে। একটা গাড়ি রাখার মতো জায়গা আছে, বা দুইটা গাড়ি রাখার মতো জায়গা আছে, বা দুইটা টেকনিশিয়ান আছে, বা একটা টেকনিশিয়ান আছে, দরকার হলে গাড়ি সারা জীবন অকটেনে চালাবেন, ওই ওয়ার্কশপে যাবেন না। তার মানে সে আজকে আছে কালকে নাই। ভাই আপনারা এখন বর্তমানে কোন প্রোডাক্ট দিয়ে এলপিজি কনভার্সন করছেন? হ্যাঁ রাজ সাহেব, দেখেন আমার যতগুলা ভিডিও আছে তার ম্যাক্সিমাম ভিডিওই, আপনি যদি পুরাতন ভিডিও দেখেন, ম্যাক্সিমাম ভিডিওতে আমি টমাসিটোর বাইরে যাইনি। এখন অনেকেই প্রশ্ন করে যে আপনি টমাসিটোতে কেন আসেন। দেখেন, টমাসিটো হচ্ছে পৃথিবীর সব থেকে পুরাতন একটা কোম্পানি, যারা সিএনজি এলপিজি কনভার্সনের প্রোডাক্টের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। প্রতি 3 মাস 6 মাস পর পরই তাদের কিটগুলো আপগ্রেড হয়। 2 হচ্ছে কেন করি, দেখেন আপনি একটা প্রোডাক্ট কমপক্ষে 1 বছর না ইউজ করলে আপনি তার গুণগান গাইতেই পারবেন না। টমাসিটো তো আর আমার কোম্পানি না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, বিশ্ববিখ্যাত কোম্পানি। আমার কোম্পানি হলে আমি সেইভাবেই বলবো, আমি সেলসের জন্য বলবো যে এটা বেটার, কিন্তু এটা তো আমার কোম্পানি না। এটাকে কেন বেটার বলা হয়? আমি 1-1.5 বছর ইউজ করার পরে, না 1.5 বছর না, আমি 2 বছর ইউজ করছি মনে হয় রাজ, আপনি আমার সাথে 2 বছর আছেন। তো 2 বছর ইউজ করার পরে আমি তাকে বলি যে ভালো। কারণটা কি? আমার ব্যাকআপ সার্ভিস বা আফটার সেল সার্ভিস আমার কি পরিমাণ রেশিও, আমি কনভার্সন করলাম প্রত্যেক মাসে 200-300, কিন্তু আমার এটা কাস্টমারের কি পরিমাণ ব্যাকআপ আসছে, সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে, এটা তো আমাকে একটা সামারি দেখতে হয়। এখন প্রবলেমগুলো কি? গাড়ি নকিং করে কিনা, গাড়ি কি পরিমাণ গ্যাস খাচ্ছে। শুধু বিজনেস করলেই হবে না, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে, এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তারপরে বুঝতে পারবেন আমি কি প্রোডাক্ট করছি বা কি প্রোডাক্ট লাগাচ্ছি, এটা ভালো না মন্দ। আমার যদি এটা ভালো না হয় আমি এটা ফেলে দিব। নিত্য নতুন প্রোডাক্টের অভাব নাই। আপনি যার কাছে যাবেন সেই আপনাকে বলবে যে আসেন, এটা অমুক দেশের এটা বেটার। আরে আপনি এই প্রোডাক্টটা কতদিন ইউজ করেছেন? আপনি নিজে চালিয়েছেন এই গাড়ির? এটা নিয়ে আপনি কোনো গবেষণা করছেন? এটার আফটার সেল সার্ভিস কত পার্সেন্ট টোটাল কনভার্সনের? তো এইটা আমার দৃষ্টিতে এখন আপাতত যতগুলা প্রোডাক্ট আছে বেটার। এরা যে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারবে সেটা তো আর আমার বিষয় না, এটা তো প্রোডাক্ট ফ্যাক্টরি বা প্রোডাক্ট যারা তৈরি করে তাদের বিষয়, টমাসিটোর বিষয়। হ্যাঁ, এখন দেখেন এটার হচ্ছে ওবিডি সিস্টেম। আমরা সবাই বলি ওবিডি, আর অ্যাকচুয়ালি ওবিডিটা কি?
আপনি কাস্টমার, সরি এটা কাটবেন, এটা অবশ্যই কাটবেন। কাস্টমারদেরকে সবাই বলবে ওবিডি ওবিডি, আসলে ওবিডি মিনিংটা কি? এটাই তো আপনি 10টা যারা কনভার্সন করেন জিজ্ঞেস করেন তো ওবিডি মানে কি জানে? রাজ ভাই, সবকিছু জানতে হয়, তারপরে সেই ব্যবসায় নামতে হয় বা সেই ব্যবসা করতে হয়। অন ড্যাশবোর্ড ডায়াগনোসিস। এখন অন ড্যাশবোর্ড ডায়াগনোসিস কি? আপনার যে ড্যাশবোর্ডের নিচে, গ্লাসের নিচে যে কোডগুলো আসে, এইটাই হচ্ছে ওবিডি। এই ওবিডিতে যদি কোনো কোড আসে, তার মানে অবশ্যই আপনার গাড়িতে কোথাও না কোথাও ফল্ট আছে। যখন আপনি একটা গাড়ি সিএনজি এলপিজি কনভার্সন করবেন, কনভার্সন করার পরে আপনার যদি ড্যাশবোর্ডে কোড চলে আসলো, তাহলে সেটা ইরেজ করতে হবে ফল্টটা বের করে। আর এখন যে কিটগুলা, এটা ওবিডি সিস্টেম করে দেওয়ায়, কারণ একটা লাইন আপনার ওবিডিতে চলে যাবে, একটা লাইন ওবিডিতে চলে যাবে, আপনার গাড়ির যে ওবিডির লাইন আছে, তার মানে আপনার ড্যাশবোর্ডের যে ভাইরাস বলেন, কোড বলেন, এটা থাকবে না। এটা হচ্ছে 7 জেনারেশন, তার মানে সব থেকে আপগ্রেড। আপনি যেমন সারা জীবন কনভার্সন করলেন সুনামের সহিত, আপনি কিছু প্রোডাক্ট খারাপ দেন, আপনার টোটাল সুনামটা বাংলাদেশ থেকে মুছে যাবে। আর আমি সেই থিওরিটা বিশ্বাস করেই কাজ করি। ভাইয়া, বাংলাদেশে যে এলপিজি জগতে বিশেষ করে যে গাড়ির লাইনে আপনার এত সুনাম, সেটা কিভাবে অর্জন করলেন আর কিভাবে এটা ধরে রাখবেন? অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমার জন্য অ্যান্সার দেওয়া খুবই কঠিন। রাজ ভাই, আমি এই লাইনে প্রায় 18-19 বছর আছি। আমার হাতে খড়ি ছিল বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানিতে। আমি কিন্তু জবই করেছি প্রায় 16 বছর 3 মাস। কোম্পানির নাম বললে সবাই চিনবে, বলা ঠিক হবে না। আচ্ছা, আর বাকি সব মিলে আমার এই এক্সপিরিয়েন্স। রাজ ভাই, আমি একটা জিনিস মনে করেছি, সততার সাথে বিজনেস করা যায়। প্রফিট উইথ সততা দুটাই থাকা যায়। এখন আপনি কোনটা বেছে নেবেন? আপনার একটা প্রফিট হচ্ছে 1 টাকা, আর আপনার প্রচুর মিথ্যা কথা বলে প্রফিট হচ্ছে 1 টাকা 20 পয়সা। বিষয়টা অনেকটা এরকম। এখন আপনি কোনটা চয়েস করবেন সেটার উপর ডিপেন্ড করে। তো রাজ দেখেন, অনেক শক্ত একটা প্রশ্ন করেছেন। রাজ, সুনামটা অর্জন করতে অনেক বছর লেগেছে, প্রায় 17-18 বছর চলে গেছে। আমি যদি সামান্য কাজের জন্য, নিজের ভুল ত্রুটির জন্য সুনামটা নষ্ট করি, এটা দায়ভার তো আমার। তো এই সুনামের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে টোটাল তদারকি থাকে, আমার টোটাল টেকনিশিয়ানের টোটাল তদারকি থাকে। কোনো গাড়ি আমার মানে সার্ভে বলা যাবে না, আমার মানে দৃষ্টির বাইরে নাই। আমার ওয়ার্কশপের যে গাড়িটা ডেলিভারি হচ্ছে, যে গাড়িটা কনভার্সন শুরু হচ্ছে, যে গাড়িটার ইঞ্জিনের কাজ হচ্ছে, সবকিছু আপনার তত্ত্বাবধানে। তদারকি থাকবেই। কারণ ওরাও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, কিন্তু তারপরেও যে সবাই সম্মিলিত প্রচেষ্টা একটা খুদ বাইর হয়ে আসেই। 2 হচ্ছে সঠিক প্রোডাক্ট আমাকে বাছাই করে রাখতে হবে, তবেই আমার সুনামটা ঠিক থাকবে। তো আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে রাজ। পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল। আর আমাদের অ্যাড্রেস তো বরাবরের মতোই জানেন, তেজগাঁও 7 রাস্তা আকিস পাম্পের পিছনে ঠিক হাতিঝিল কানেক্টিং রোড। আপনারা যারা এলপিজি কনভার্সন নিয়ে চিন্তিত বা দুশ্চিন্তায় আছেন বা হেজিটেশন ফিল করছেন, কি করব না করব, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে, আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।